সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা অনলাইন ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 2021 সালের যে শর্ট সিলেবাস, সেই সিলেবাসের ষষ্ঠ অধ্যায় কণিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। কণিক কাকে বলে বা কণিকের উৎপত্তি কী? তো লক্ষ্য করো, আজকে কণিকের লেকচার 1-এ আমরা কণিক সম্পর্কে আলোচনা করছি। কণিক কোণ থেকে কোণকের উৎপত্তি। কোণ থেকে কোণকের উৎপত্তি। কোণকে কোনো সমতল দ্বারা বিভিন্ন ভাবে ছেদ বা কর্তন করলে ছেদক বক্ররেখা উৎপন্ন হয়। ছেদক বক্ররেখা উৎপন্ন হয়, তাই কণিক। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি এখানে বললাম যে কোণ থেকে কোণকের উৎপত্তি, আর কোণককে কোনো সমতল দ্বারা বিভিন্নভাবে ছেদ বা কর্তন করলে ছেদক বক্ররেখা উৎপন্ন হয়, তাই কণিক হবে। তা আমরা এই দুটা লাইন আমরা চিত্রে একটু বিশ্লেষণ করতে চাই। তো লক্ষ্য করো, কোণ থেকে কোণকের উৎপত্তি। তাহলে লক্ষ্য করো, আমরা মনে করলাম এটি একটি নির্দিষ্ট সরলরেখা। এই নির্দিষ্ট সরলরেখার একটি প্রান্তে অপর একটি সরলরেখা স্থির রেখে এই নির্দিষ্ট সরলরেখার চারপাশে যদি এই ঘূর্ণায়মান রেখাটাকে সূক্ষ্মকোণে আমরা চারিদিকে ঘুরাই, তাহলে কোণকের উৎপত্তি হয়। এই ঘূর্ণায়মান রেখার সাথে এই নির্দিষ্ট সরলরেখার মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ আছে, সেই কোণটাকে কোণকের অর্ধশীর্ষ কোণ বলে। অর্ধশীর্ষ কোণ বলে। এই অর্ধশীর্ষ কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হবে। এই নির্দিষ্ট সরলরেখাটাকে কোণকের অক্ষরেখা বলে, আর এই ঘূর্ণায়মান রেখাটাকে কোণকের কারিকা রেখা বলে বা উৎপাদ রেখা বলে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই নির্দিষ্ট সরলরেখাটা যদি ভূমির উপর লম্বভাবে অবস্থান করে, তাহলে তাকে সমবৃত্ত ভূমিক কোণক বলে। সমবৃত্ত ভূমিক কোণক বলে। একে কোণকের ব্যাসার্ধ বলা হয়। এটা হলো একটি সমবৃত্ত ভূমিক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই হলো একটা কোণক। অর্থাৎ একটি নির্দিষ্ট সরলরেখার এক প্রান্তে অপর একটি সরলরেখা যদি আমরা স্থাপন করি এবং স্থির করি, এই নির্দিষ্ট সরলরেখার চারিদিকে সূক্ষ্মকোণভাবে যদি এই সরলরেখাটাকে তার চারপাশে আমরা ঘূর্ণন করাইলে যে
কুনক উৎপত্তি হয়। এই কুনককে যদি একটি সমতল দ্বারা, যে কোনো একটি সমতল দ্বারা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কর্তন করি, তাহলেই আমরা কণিকের উৎপত্তি হয় বা কণিক আমরা পাব। তো লক্ষ্য করো, এই তল দ্বারা যদি এই কুনকটাকে আমরা কি করি, কর্তন করি, বিভিন্ন অ্যাঙ্গেলে কর্তন করি বা বিভিন্নভাবে যদি কর্তন করি, তাহলে এই কুনকের ভিতরে যে বক্র রেখাগুলো উৎপন্ন হবে সেই বক্ররেখাগুলো কী বলা হবে, কণিক। শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কুনক সম্পর্কে চিনলাম। এই কুনক কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে শিখছি। এটা অর্ধশীর্ষকোণ, আর এই টোটালটাকে বলা হবে শীর্ষকোণ। টোটালটাকে বলা হবে শীর্ষকোণ। এই রেখাটা, নির্দিষ্ট রেখাটা বা স্থির রেখাটাকে বলা হবে অক্ষরেখা, আর এই ঘূর্ণায়মান রেখাটাকে বলা হবে কারিকা রেখা। আর এই ঘূর্ণায়মান রেখাটা সাপেক্ষে এই যে কুনকটা উৎপন্ন হবে, সেই কুনকটা যে ভূমিতে উৎপন্ন হবে সেই ভূমির, এটাকে বলা হবে ভূমির ব্যাসার্ধ। আর এই নির্দিষ্ট রেখাটা যদি ভূমির উপর লম্ব হয় তাহলে কুনকটা হবে সমবৃত্ত ভূমিক। তার মানে এটাই হলো আমাদের একটা কুনক। আর আমরা মনে করলাম এটি একটি সমতল। এই সমতল দ্বারা যদি এই কুনকটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কর্তন করি বা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্নভাবে যদি আমরা ছেদ করি, তাহলেই কণিকের উৎপত্তি হবে। তাই আমরা সেই ছেদটা কীভাবে করব বা কর্তনটা কীভাবে করব সেটা আমরা একটু লক্ষ্য করতে চাই। লক্ষ্য করো, তাহলে এই হলো একটি কুনক। এই হলো একটি কুনক, এটা তার অক্ষরেখা, এটা কারিকা রেখা। এই হলো একটি আমাদের সমতল। এই সমতল দ্বারা যদি এই কুনককে তার কারিকা রেখার সমান্তরাল, কারিকা রেখার সমান্তরাল করে যদি আমরা কর্তন করি, কর্তন করলে আমরা যে বক্ররেখাটা পাব সেটাই হবে পরাবৃত্ত। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এর সমান্তরাল করে অথবা এর সমান্তরাল করে যদি আমরা একে দ্বারা কর্তন করি, কর্তন করলে এই কর্তন স্থানে এরকম একটি বক্ররেখা উৎপন্ন হবে, সেটাই হবে আমাদের পরাবৃত্ত। যদি এই কোণটিকে কার সমান্তরাল কর্তন করেছিলাম, কারিকা রেখার সমান্তরাল করে, যদি কোণটিকে আমরা আমরা এই অক্ষরেখার ঠিক লম্বভাবে যদি আমরা এই সমতল দ্বারা কর্তন করি, এই সমতল দ্বারা কর্তন করি, তাহলে এইখানে যে বক্ররেখাটা উৎপন্ন হবে সেটা হবে বৃত্ত। লক্ষ্য করো, আমরা আরেকটা চিত্র অঙ্কন করতে চাই। মনে করলাম এটি একটি কোণক, এটা তার অক্ষরেখা, এটা তার ব্যাসার্ধ। এই সমতল দ্বারা যদি এই কোণকে আমরা
সমান্তরাল নয়, অক্ষরেখা বা কারিকা রেখার সমান্তরাল নয়, এইভাবে যদি আমরা কর্তন করি তাহলে এই জায়গায় যে একটা বক্ররেখা উৎপন্ন হবে সেটাই হবে উপবৃত্ত। আমরা এরকম একটা ডাবল কোণককে যদি, শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এরকম করে যদি একটি ডাবল কোণককে যদি এটা তার অক্ষরেখা, এটা তার অক্ষরেখা, এটা তার ব্যাসার্ধ, এটা তার ব্যাসার্ধ, এই ডাবল কোণককে যদি, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই ডাবল কোণককে যদি আমরা এই তল দ্বারা এমনভাবে সেট করেছি যেন সেই ডাবল কোণকটাই, ওই তল দ্বারা ডাবল কোণকটা যদি কর্তন করি তাহলে এখানে একটি বক্ররেখা, এখানে একটি বক্ররেখা উৎপন্ন হবে। এই দুই বক্ররেখাকে একত্রে, এই দুই বক্ররেখাকে একত্রে অধিবৃত্ত বলে, অধিবৃত্ত বলে। আবার এমন দুটি কোণক, ডাবল কোণককে যদি আমরা, শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে যে আমরা চারটা চিত্র পাইছি, যে সমতল দ্বারা আমরা কর্তন করছি সেই সমতলটা একটিও কোণকের শীর্ষবিন্দুগামী নয়। এখানে সমতলটা তার কারিকা রেখার সমান্তরাল, এখানে সমতলটা অক্ষরেখার উপর লম্ব, এখানে সমতলটা একদম কোণকটাকে একদম উভয় দিকে সেট করছে, কিন্তু সে কারিকা রেখার সমান্তরাল নয়, আবার অক্ষরেখার উপর কি লম্বও নয়। আর এখানে ডাবল কোণককে সে এমনভাবে সেট করছে যেটা শীর্ষবিন্দুগামীও নয়, কিন্তু উভয় কোণককেই কি করছে, সেট করছে সেই তল দ্বারা, তাহলে সেটা অধিবৃত্ত হবে। এরকম একটা ডাবল কোণক যদি কি হয়, ডাবল কোণক দ্বারা যদি শীর্ষবিন্দুগামী একটি তল দ্বারা যদি আমরা কি করি, কর্তন করি, শীর্ষবিন্দুগামী, ঠিক আছে, শীর্ষবিন্দুগামী যদি একটা তল দ্বারা আমরা কর্তন করি তাহলে আমরা এইখানে দুটি সরলরেখা উৎপন্ন হবে, এদিকে একটা সরলরেখা উৎপন্ন হবে, এখানে একটা সরলরেখা উৎপন্ন হবে। তখন সেই কোণক থেকে এক জোড়া সরলরেখা উৎপন্ন হবে, যুগল সরলরেখা উৎপন্ন হবে, সরলরেখা উৎপন্ন হবে। শিক্ষার্থীরা, তাহলে এই কোণককে আমরা যদি বিভিন্ন সমতল দ্বারা যদি বিভিন্নভাবে আমরা কর্তন করি তাহলে সেই কণিকের উৎপত্তিগুলো হয়। এই কণিকগুলোর সরলরেখা বৃত্ত হইতে পারে, যুগল সরলরেখা হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে। এদেরকে সাধারণত একটি দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। সেই দ্বিঘাত সমীকরণটা হলো ax² প্লাস 2hxy প্লাস bx² প্লাস প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এটি একটি সাধারণ সমীকরণ। এই সবগুলো কণিকের বা এই সবগুলো বক্ররেখার সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণটা ভিন্ন ভিন্ন শর্তে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত এবং যুগল সরলরেখা প্রকাশ করে। সেই ভিন্ন ভিন্ন শর্তগুলো কি কি আমরা সেটা পরে আলোচনা করব। এখন আমরা এই কণিক কাকে বলে সেটা আলোচনা করব। এখানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটাকে একত্রে কণিক বলা হয়, আর এই সবগুলাকে একত্রে কণিক সেকশন বলা হয়। তো আমরা এই তিনটা
পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটাকে কণিক বলা হয়। সেই কণিকের সংখ্যাটা আমরা আগে শিখব এবং ভিন্ন ভিন্ন শর্তে এই সাধারণ সমীকরণটি কখন পরাবৃত্ত হয়, কখন উপবৃত্ত হয়, কখন অধিবৃত্ত হয়, কখন বৃত্ত হয় এবং কখন যুগল সরলরেখা হয়, সেই শর্তগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো লক্ষ্য করো, তাহলে কণিক কাকে বলে, আমরা এই চিত্রগুলো মুছে দিলাম। তাহলে কণিক কাকে বলে? কোনো নির্দিষ্ট সমতলে, কার্তেশীয় সমতলে কোনো নির্দিষ্ট বিন্দু হতে, এটি একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু হতে ওই সমতলে কোনো চলমান বিন্দু এই চলমান বিন্দুটা এমনভাবে চলে যেন নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এবং ওই সমতলে একটি নির্দিষ্ট সরলরেখা, এটি একটি নির্দিষ্ট সরলরেখা, এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, নির্দিষ্ট বিন্দুকে আমরা এস দ্বারা প্রকাশ করি, চলমান বিন্দুকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, আর নির্দিষ্ট সরলরেখাকে আমরা এম জেড দ্বারা প্রকাশ করলাম। তো কী বললাম? কোনো সমতলে চলমান বিন্দু যদি ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্বে অবস্থান করে এবং চলমান বিন্দু থেকে এই নির্দিষ্ট সরলরেখার যে লম্ব দূরত্ব আছে, সেই দুই দূরত্বের অনুপাত যদি সবসময় একটি ধ্রুব সংখ্যা হয় বা একটি ধ্রুবক সংখ্যা বজায় রেখে চলমান বিন্দুটি যে সঞ্চার পথের সৃষ্টি করে, তাকেই কি বলা হয়? কণিক বলা হয়। তো আমরা যদি লক্ষ্য করি একটু, তো এই চলমান বিন্দুটা যে মুহূর্তে এই অবস্থানে আসে তখন সেই নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এসপি, আবার চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব পিএম। এই এসপি আর পিএম এর অনুপাত একটি কি সংখ্যা? ধ্রুবক সংখ্যা বা একটি ধ্রুবক রাশি। এই চলমান বিন্দুটা যদি এই অবস্থানে আসে বা কোনো একটা মুহূর্তে এই অবস্থানে আসে, তাহলে নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এত হবে, আর নির্দিষ্ট বিন্দু থেকে এই নির্দিষ্ট চলমান বিন্দু থেকে এই নির্দিষ্ট সরলরেখার দূরত্ব এত হবে, কিন্তু তাদের অনুপাতটা সবসময় কি থাকবে? একই ধ্রুব সংখ্যা থাকবে। তাহলে সেই চলমান বিন্দুটি যে পথে চলবে সেই চলার পথটাকে কি বলা হবে? কণিক বলে। ক্লিয়ার বিষয়টা? তাহলে কণিকের সংখ্যাটা কি শিখলাম আমরা? যে কার্তেশীয় সমতলস্থ কোনো চলমান বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এবং চলমান বিন্দুটি যদি একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে দূরত্বে অবস্থান করে, সেই দুই দূরত্বের অনুপাত যদি চলমান বিন্দু সবসময় একই দূরত্ব বজায় রেখে বা একই অনুপাত বজায় রেখে যে সঞ্চার পথ সৃষ্টি করে বা যে চলার পথ সৃষ্টি করে বা যে পথে চলে, তাকেই কি বলা হবে? ওই চলমান বিন্দুটির কণিক বলা হয়। এই কণিকগুলো ধ্রুবকের মানের ভিন্ন ভিন্ন মানের উপর কি হবে? উপবৃত্ত হবে, পরাবৃত্ত হবে, অধিবৃত্ত হবে। ভিন্ন ভিন্ন ধ্রুবকের ভিন্ন ভিন্ন মানটা কি, সেই মানটা নিয়ে আমরা আলোচনা করব। সেই ধ্রুবককে কণিকের উৎকেন্দ্রিকতা বলে। কণিকের উৎকেন্দ্রিকতা বলে। উৎকেন্দ্রিকতা বলে। এই নির্দিষ্ট বিন্দুকে কণিকের ফোকাস বলে বা উপকেন্দ্র বলে। আমরা প্রথমে সেটা নির্দিষ্ট বিন্দু হিসেবে চিনলাম, পরে যখন সেটা একটা কণিকের রূপ নিল তখন তার এই নির্দিষ্ট বিন্দুটির নাম হবে উপকেন্দ্র বা ফোকাস। এই নির্দিষ্ট সরলরেখাটাকে কণিকের নিয়ামক রেখা বলে বা দিকাক্ষ রেখা বলে। আর এই ধ্রুবকটাকে উৎকেন্দ্রিকতা বলে। এই নির্দিষ্ট বিন্দু থেকে নিয়ামক রেখা বা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব রেখাকে কণিকের অক্ষরেখা বলে। কি বললাম? নির্দিষ্ট বিন্দু থেকে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব রেখাকে কণিকের কি রেখা বলে? অক্ষরেখা বলে। এই অক্ষরেখা কণিককে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুকে কণিকের শীর্ষবিন্দু বলে।
শীর্ষবিন্দু বলে, যাকে আমরা এ দ্বারা সূচিত করি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ধ্রুবককে আমরা ই দ্বারা সূচিত করি, অর্থাৎ উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে এসপি বাই পিএম ইকুয়াল কি পেলাম আমরা? ই। এই ই এর মান যদি কি হয়? 1 হয়। ই এর মান যদি কি হয়? 1 হয়, তাহলে এসপি ইকুয়াল কত আসবে? ই এর মান যদি 1 হয় আর আর গুণ করলে এসপি ইজ ইকুয়াল টু পিএম, তখন এই কণিকটির নাম হবে পরাবৃত্ত। কণিকটির নাম হবে পরাবৃত্ত। ক্লিয়ার? আমি বলছিলাম যে পি বিন্দুটি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পথে চলবে, কিন্তু তাদের দূরত্ব যাই হোক অনুপাতটা কি আসবে? সেম হবে। তাহলে এই অনুপাতের মানটা যদি 1 হয়, তাহলে এসপি ইজ ইকুয়াল টু পিএম হবে, তখন সেই কণিকটির নাম হবে পরাবৃত্ত। 2, যদি ই এর মান 0 থেকে 1 এর ভিতরে হয়, অর্থাৎ এই এসপি আর পিএম এর মান দূরত্ব যাই হোক, কিন্তু এই ই এর মানটা যদি 0 থেকে 1 হয়, তাহলে সমীকরণটা দাঁড়াবে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, অর্থাৎ এসপি লেস দেন পিএম। লক্ষ্য করো, তখন এই কণিকটার নাম হবে এসপি লেস দেন পিএম, তখন সেই কণিকটার নাম হবে উপবৃত্ত। 3 নাম্বার, যদি এই ই এর মান 1 থেকে বড় হয়, অর্থাৎ এসপি ইকুয়াল কত হয়? পিএম হয়, অর্থাৎ এখানে অর্থাৎ এসপি গ্রেটার দেন পিএম হয়, তখন সেটা হবে অধিবৃত্ত। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা এই ই এর মান 1 এর সমান হলে কণিকটার নাম হবে পরাবৃত্ত, তখন তার সমীকরণটা হবে এসপি ইজ ইকুয়াল টু পিএম। যদি ই এর মান 0 থেকে 1 এর ভিতরে হয়, তাহলে সমীকরণটা হবে এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম, অর্থাৎ এসপি পিএম থেকে ছোট হবে, তখন সেই কণিকটার নাম হবে উপবৃত্ত। যদি ই এর মান 1 এর থেকে বড় হয়, তখন এসপি ইজ ইকুয়াল টু ই ইন্টু এখানে হবে পিএম, অর্থাৎ এসপি গ্রেটার দেন পিএম, তখন সেই কণিকটার নাম হবে অধিবৃত্ত। এবং সেই পরাবৃত্তের চিত্র, উপবৃত্তের চিত্র এবং অধিবৃত্তের চিত্র, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি এই পি বিন্দুটি সমতলে অবস্থান করে এবং এস থেকে পি এর যে দূরত্ব এসপি যদি কি হয়? বাস্তব হয়, এবং এই নির্দিষ্ট সরলরেখাটা যদি অসীমে অবস্থান করে, তাহলে পি থেকে যেহেতু এই সরলরেখাটা অসীমে অবস্থান করবে, তখন সেই দূরত্বটা আমরা পাবো না, অর্থাৎ সেই দূরত্বটা অর্থাৎ পিএম এর মানটা হয়ে যাবে কি? অসীম, অর্থাৎ এসপির মান হবে বাস্তব সংখ্যা। এসপির মান হবে, আমরা লিখি এখানে ই মানে উৎকেন্দ্রিকতা, এসপির মান হবে বাস্তব সংখ্যা, বাস্তব মান পাবো, আর পিএম এর মানটা পাবো আমরা অসীম। তখন অসীম দ্বারা কাউকে ভাগ করলে সেটা হয়ে যাবে 0, তখন সেই পরাবৃত্তের বা সেই কণিকটার নাম হয়ে যাবে বৃত্ত। কণিকটার নাম হবে বৃত্ত। আমরা এটা 4 নম্বর অপশনটা পাইলাম। আবার 5 নম্বর অপশনে লক্ষ্য করো, যদি এই চলমান বিন্দুটি নির্দিষ্ট সরলরেখার উপর চলে আসে, বা এই নির্দিষ্ট চলমান বিন্দুটি নির্দিষ্ট সরলরেখার উপর চলে আসে, তাহলে উৎকেন্দ্রিকতা ই, 5 নাম্বার, উৎকেন্দ্রিকতা ই এর মান দাঁড়াবে এসপির মান হবে বাস্তব সংখ্যা, এবং এই পিএম এর মান হয়ে যাবে 0, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত হয়ে যাবে। যখন ই এর মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তখন সেই কণিকটি যুগল সরলরেখা প্রকাশ করে। যুগল সরলরেখা প্রকাশ করে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা
এই ই এর ভিন্ন ভিন্ন মানের উপর 5টা তথ্য শিখলাম। ই এর মান 1, ই এর মান 0 থেকে 1, ই এর মান 1-এর 0, ই এর মান যদি 0 হয় এবং ই এর মান যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং বৃত্ত আর কি একজোড়া সরলরেখা পাবো আমরা। তাহলে এই ছিল মোটামুটি কণিক সম্পর্কে আমাদের ধারণা, এবং এই কণিকের যে সাধারণ সমীকরণটা আছে সেই সমীকরণ থেকে আমরা নেক্সট ক্লাসে ভিন্ন ভিন্ন সত্ত্বে কখন বৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে আর কখন একজোড়া সরলরেখা হবে সেটা নিয়ে আলোচনা করে তারপর আমরা বিভিন্ন কণিক নিয়ে আলোচনা করব বা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব।